হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এমআরআইসিটি পার্কের পক্ষ থেকে আমি তোমাদের মিজান স্যার আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিডিও টিউটোরিয়াল পার্ট 2 তে। তো গত টিউটোরিয়ালটি তোমাদের অনেকেরই ভালো লেগেছে, তোমরা অনেকেই অনেকভাবে আমাকে সেই মতামত জানিয়েছো, অনেকেই উইশ করেছো এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্যান্য ভিডিও টিউটোরিয়ালগুলো খুব তাড়াতাড়ি প্রোভাইড করার জন্য রিকোয়েস্ট করেছো। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিও টিউটোরিয়াল শুরু করার আগে আমি আবারও আমার সম্পর্কে একটু বলে নিচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেই সাথে আউটসোর্সিং ট্রেনারও। তো শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকে আমরা যেহেতু সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখছি, প্রথমেই জানা দরকার সি এর ব্যবহার। সি কি কি কাজে লাগে, কেন আমরা শিখব, এত ল্যাঙ্গুয়েজের পরিবর্তে সি কেই কেন আগে আমরা প্রিফার করব, অথবা আমাদের টেক্সট বইয়ে কেন সি কে ইনক্লুড করা হলো। ঠিক আছে, এর বেশ কিছু কারণ আছে, আস্তে আস্তে সেগুলো জানি। এক নম্বর কথা হচ্ছে সি কে অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি দিয়ে অপারেটিং সিস্টেম তৈরি করা হয়। এখন তোমাদের মনে নিশ্চয়ই কোশ্চেন জেগেছে যে অপারেটিং সিস্টেমটা কি। হ্যাঁ, অপারেটিং সিস্টেমটা হচ্ছে আমার বাসায় যদি একটা কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে, এই কম্পিউটারটা স্বাভাবিকভাবে বন্ধ আছে, আমি যদি অন করি অর্থাৎ কম্পিউটার যদি চালু করি, তাহলে দেখা যাবে যে কম্পিউটারটা একটা নির্দিষ্ট সময় নিচ্ছে নিজেকে সেট করার জন্য বা তৈরি করার জন্য, আমার কাজের উপযোগী করার জন্য। এইটা হতে পারে 30 সেকেন্ড, হতে পারে 1 মিনিট, কারো হতে পারে 2 মিনিট, এটা কম্পিউটারের কনফিগারের উপর ডিপেন্ড করবে। তো এই সময়ের মধ্যে আমার কোনো কমান্ডই সে শুনবে না, অর্থাৎ আমি কম্পিউটারের সুইচে প্রেস করার পর সাথে সাথেই আমি যে কোনো একটা অপশন বা একটা গেম খেলা শুরু করে দিতে পারবো না। তার জন্য কম্পিউটারকে কিছু সময় দিতে হবে, আর সময় দেওয়ার পর সে 1 মিনিট 2 মিনিট পরে কম্পিউটারটা যে নিজে নিজে সেট হয়ে গেল, একটা এনভায়রনমেন্ট আমার চোখের সামনে ভেসে উঠলো, এটাকেই বলা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, অর্থাৎ যার মাধ্যমে কম্পিউটারটা নিজে নিজে কাজ করার উপযোগী হচ্ছে। তার মানে এটা আসলে বাহির থেকে দেখা যায় না, এটা ভিতরে অর্থাৎ সিপিইউ এর ভিতরে কাজটা হয়ে থাকে। এখন তোমাদের মনে কোশ্চেন জাগবে যে অপারেটিং সিস্টেমের কয়েকটা উদাহরণ দিলে ভালো হয়। হ্যাঁ, অপারেটিং সিস্টেমের কয়েকটা উদাহরণ হচ্ছে উইন্ডোজ, এক্সপি, লিনাক্স, ম্যাক, উবুন্টু, এগুলো সবই হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন এই অপারেটিং সিস্টেম তৈরিতে সি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করা হচ্ছে। তোমাদের মনে কোশ্চেন আসছে যে সি যেহেতু ব্যবহার করা হচ্ছে, সবগুলোতেই কি সি ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, সবগুলোতেই সি ব্যবহার করা হচ্ছে, সাথে অন্যান্য ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা হয়, কারণ সি দিয়ে সবসময় অত ভালো মানের অপারেটিং সিস্টেম তৈরি করা সম্ভব হয় না, অবশ্যই অন্য কোনো সফটওয়্যারের কি করতে হয়, সাহায্য নিতেই হয়। যাই হোক, তাহলে সবগুলো অপারেটিং সিস্টেমের মধ্যেই সি ব্যবহার করা হয়, কম বেশি লাগে। এখন আমাদের এই সি এর যে ব্যবহারটা শিখবো, এর মধ্যে যে উইন্ডোজ লিখলাম, তারপর এক্সপি অপারেটিং সিস্টেম, লিনাক্স, ম্যাক, উবুন্টু, এতগুলো অপারেটিং সিস্টেমের মধ্যে সবগুলোতে একই সি ব্যবহার করা হয় না। তার মানে সি এর অনেকগুলো প্রকারভেদ আছে, এইটা এখন আমরা জানবো। তাহলে যেমন ANSI C নামক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় উইন্ডোজ, এক্সপি এই ধরনের অপারেটিং সিস্টেমে। ঠিক আছে, এরপর লিনাক্স নামক যে অপারেটিং সিস্টেমটা আছে, এটাতে যেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউনিক্স সি। তার মানে বুঝাই যাচ্ছে যে এক এক অপারেটিং সিস্টেমে এক এক ধরনের সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তারপরে ম্যাক অপারেটিং সিস্টেম আছে, যাকে আমরা ম্যাকিনটস বলে থাকি, অর্থাৎ অ্যাপেল কম্পিউটার অথবা আইফোন, এই মোবাইলগুলোতে যেই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবজেক্টিভ সি। এরকম উবুন্টু আরো অন্যান্য যে অপারেটিং সিস্টেম আছে সেগুলোতেও সি ব্যবহার করা হয়, তবে সি এর অন্য প্রকারভেদগুলো পিওর সি নয়, যেমন ANSI C, ইউনিক্স সি, অবজেক্টিভ সি, এগুলো হচ্ছে সি ল্যাঙ্গুয়েজই, বাট তাদের আবার প্রকারভেদ। যেমন সেন্টেন্স 5 প্রকারের। এখন সেন্টেন্স 5 প্রকারের মধ্যে আবার কি আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তার মানে অনেকগুলো ভাগ আছে। সেন্টেন্স হলো ঠিকই, বাট এদের বিভিন্ন ক্লাসিফিকেশন। আবার যদি বলা যায় সেন্টেন্স 3 রকম, সেগুলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওরকম। তাহলে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি কে অনেকগুলো ক্লাসে ভাগ করা হচ্ছে, অনেকগুলো প্রকারভেদে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা সেই প্রকারভেদগুলো জানলাম, এর থেকে বেশি কিছু আজকে আর বলতেছি না, এতে সময়ের অপচয় হবে। এরপরে যেটা হচ্ছে গেম তৈরিতে সি ব্যবহার করা হয়।
গেম বলতে কি, কোন কোন ধরনের গেম? হ্যাঁ, গেম বলতে খুব জনপ্রিয় গেম আছে, যেমন টিক ট্যাক টো, 16 গুটি, বক্স ফিল আপ। এই গেমগুলো সচরাচর সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়ে থাকে। এরপর সি কে মাইক্রো কন্ট্রোলার হিসাবেও ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে মাইক্রো কন্ট্রোলারে সি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। বিভিন্ন অনুবাদক যন্ত্রেও সি ব্যবহার করা হয়। অনুবাদক যন্ত্র সম্পর্কে আমরা গত টিউটোরিয়ালে ব্যাপক আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি, তো আজকে আর এ নিয়ে কথা বলবো না। এছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানেও সি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান যদি কম্পিউটারের মাধ্যমে করা হয়, সেই ক্ষেত্রেও আমরা সি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে সি এর প্রধান প্রধান কি ব্যবহার। তো এরপর আমরা যা জানবো, সি কোথায় কাজ করে। তার মানে সি দিয়ে কাজ করার জন্য তো একটা পরিবেশ লাগবে, অর্থাৎ যে কোনো জায়গায়, এটা তো কাগজে কলমে লেখা যাবে না, তার মানে কোনো না কোনো একটা পরিবেশ, সেই পরিবেশটাকে বলা হয় হচ্ছে আইডিই। ঠিক আছে, এই আইডির ফুল মিনিং কি? আইডির ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, তাহলে নাম থেকেই বোঝা যাচ্ছে এটা কি কাজ করবে। তার মানে ইন্টিগ্রেটেড, সন্নিবেশিত আছে, যুক্ত আছে, ডেভেলপমেন্ট তার মানে জিরো থেকে হিরো তৈরি করার মতো একটা প্ল্যাটফর্ম। এনভায়রনমেন্ট মানে কি? এটা হচ্ছে পরিবেশ, এমন একটা পরিবেশ যেই পরিবেশে আমি পুরো একটা সমস্যার কমপ্লিট সমাধান করতে পারবো, এবং তার জন্য ইন্টিগ্রেটেড আছে অনেকগুলো কি, অনেকগুলো সুবিধা ইন্টিগ্রেটেড করে দেয়া আছে, তখন তাকে আমি বলবো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, বা এটা হচ্ছে একটা আইডিই। যেমন এই আইডির মধ্যে তিনটা আইটেম অবশ্যই লাগবে। এক নাম্বার হচ্ছে এডিটর লাগবে, দুই নাম্বার হচ্ছে আউটপুট উইন্ডো লাগবে। অর্থাৎ এডিটর কেন? এডিটরে আমি লেখালেখি করব। ঠিক আছে, আমার কোডগুলো লিখতে হবে, সি ল্যাঙ্গুয়েজে যে লাইনগুলো লিখবো সেগুলো কোথায় লিখবো? সেগুলো এডিটরে লিখবো। আর আউটপুট দেখার জন্য একটা অপশন লাগবে, সেটাকে বলা হয় আউটপুট উইন্ডো। এরপর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টেস্টার নামক একটা প্ল্যাটফর্ম লাগবে। টেস্টার জিনিসটা কি? টেস্টার মানে হচ্ছে যেখানে টেস্ট করা হবে। টেস্ট মানে কি? টেস্ট করা হবে যেখানে ভুল ত্রুটিগুলো টেস্ট করা হবে। আমি যেই লাইনগুলো লিখলাম এখানে কোনো ভুল আছে নাকি, ঠিক আছে, এগুলো চেক করার জন্য যেই পরিবেশটা। অর্থাৎ এই তিনটা আইটেমের একটা ঘাটতি হলে সেটা আর আইডি হবে না। অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার জন্য অবশ্যই কোনো না কোনো আইডিই লাগবেই। এর আগে চ্যাপ্টার 4 নিয়ে যখন আমরা আলোচনা করেছি, তখন আমরা HTML এর কোডগুলো লেখার জন্য একটা এডিটর ব্যবহার করেছি, তার মানে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস, তার মানে সেটা হচ্ছে এডিটর। কিন্তু আউটপুট দেখার জন্য কোথায় যেতে হয়েছে? ব্রাউজারে যেতে হয়েছে। ব্রাউজারটা কিন্তু ওই একই কোম্পানির হতেও পারে, নাও হতে পারে, তার মানে সেগুলো সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু এই আইডিই, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আইডিই এমন একটা পরিবেশ যেখানে অন্য কারো মুখাপেক্ষী হতে হবে না, সবকিছু একই জায়গায় ইন্টিগ্রেটেড অবস্থায় থাকবে। তার মানে একটা প্যাকেজ আকারে এমন একটা সফটওয়্যার দেয়া হবে যেখানে আমি সবকিছুই সমাধান করতে পারবো, অর্থাৎ লিখতে পারবো, এখানে ভুল ত্রুটি হলো কিনা সেগুলো টেস্ট করতে পারবো, এবং এখানেই আমি রেজাল্টটা প্রদর্শন করতে পারবো। তাহলে এগুলোকে বলা হচ্ছে এক কথায় আইডিই। এরপর কয়েকটা আইডির যদি উদাহরণ দেই, তার মধ্যে টার্বো সি আছে, এরপর গোল্যান্ড সি, কোড ব্লকস, সি ফ্রি, নেটবিনস, এগুলো হচ্ছে বিভিন্ন আইডির উদাহরণ। এদের মধ্যে থেকে আমরা কোড ব্লকটা নিয়ে আলোচনা করব, বা কোড ব্লক নিয়েই পরবর্তীতে কাজ করব, কেননা কোড ব্লকটা মোটামুটি বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার বা জনপ্রিয় একটি আইডিই। তো এখন আমি প্রোগ্রাম উন্নয়নের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে, এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ আলোচনা করো বা লিখো। তখন আমাদেরকে যে অ্যান্সারটা লিখতে হবে, প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ কি, প্রথমে আগে এটা জানতে হবে। কোনো একটি সমস্যা 0 থেকে 100% কমপ্লিট করার জন্য যতগুলো স্টেপ পার হয়ে আসতে হয় সবগুলো মিলে বলা হয় প্রোগ্রাম উন্নয়নের ধাপ। তাহলে যে কোনো একটা সমস্যা সমাধানের জন্য প্রথমে আমাকে সমস্যা নির্দিষ্ট করতে হবে, তাহলে ওই সমস্যা নির্দিষ্ট করাটাই হচ্ছে 1 নাম্বার ধাপ বা প্রথম ধাপ। তাহলে
সমস্যা নির্দিষ্ট বলতে কি বোঝায়? সমস্যা নির্দিষ্ট অনেকভাবে হয়, যেমন আমার পরীক্ষার হলে এমন কিছু কোশ্চেন আসছে যে 6টা কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এই 6টার মধ্যে যে কোনো 4টা বলাতে আমি আমার পছন্দ মতো যে কোনো 4টা কোশ্চেনে টিক চিহ্ন দিব যে এগুলোরই অ্যান্সার করব। তার মানে এটা হচ্ছে আমার জন্য সমস্যা নির্দিষ্টকরণ। ঠিক আছে, এরপর আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ। সমস্যা বিশ্লেষণ বলতে কি বোঝায়? সমস্যা বিশ্লেষণ বলতে বোঝায় একটা প্রবলেম কতভাবে আমি অ্যান্সার দিব, অথবা কি কি অ্যান্সার গুলো এর মধ্যে দিতে হবে। যেমন আমি 1 নং কোশ্চেনের অ্যান্সার দিতে চাচ্ছি, এই 1 নং এর মধ্যে আবার মার্কিংটা দেখতে হবে, মার্কিং কি 2 নাকি 5 নাকি 10। যদি 2 মার্কের জন্য হয় তাহলে আমাকে ছোট করে কোশ্চেনের অ্যান্সারটা দিতে হবে, যদি 10 মার্কসের জন্য হয় তাহলে আরো প্রাসঙ্গিক অনেক অনেক বিষয় তুলে ধরতে হবে, বা কি কি তুলে ধরলে আমাকে ফুল মার্কস দিবে অথবা আমি হাইয়েস্ট মার্কস পাবো সেগুলো নিয়ে যে চিন্তা ভাবনা করব, সেটাই হচ্ছে সমস্যা বিশ্লেষণ করা। এরপর পরের স্টেপটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। তাহলে প্রোগ্রাম ডিজাইন বলতে কি বোঝায়? প্রোগ্রাম ডিজাইন বলতে বোঝায় আমি যেই সমস্যাটা সমাধান করব তার জন্য কাগজে কলমে কিছু ডিজাইন মানে রাফ করব। অর্থাৎ যেমন একজন ডিজাইনার যদি মানে একজন আর্কিটেকচারকে যদি একটা বাড়ি তৈরির কাজ দেওয়া হয় তাহলে সে প্রথমে কি কাজ করবে? প্রথমে আগে সে বাড়ির একটা মডেল তৈরি করবে, কাগজে কলমে একটু হিসাব নিকাশ করবে যে এত ফিট আমার ঘরগুলো হবে, এত ফিট এত ইঞ্চি বারান্দাগুলো হবে। ঠিক আছে, তার মানে সে একটা ডিজাইন করবে, একটা মাপজোক করে নিবে। এটা কোথায় করবে? এটা সে তার কাগজে কলমে একটা খাতায় রাফ করবে। এরপর সে কি করবে? সে বাচ্চাদের খেলনার মতো ছোট ছোট কিছু ঘর বাড়ি দিয়ে, ছোট ছোট কিছু ঘর, ছোট ছোট কিছু খেলনার মতো আইটেম, এগুলো দিয়ে সে একটা 5 তলা বিল্ডিং এর মতো শেপ তৈরি করবে। যদি 5 তলা বিল্ডিং বানায় তাহলে তার মতো একটা শেপ তৈরি করবে। তাহলে সে যে কাগজে কলমে যে কাজটা করলো এবং ওই যে ছোট ছোট খেলনা দিয়ে যে একটা বাড়ির মতো নকল একটা ছোট আকারের বাড়ি তৈরি করলো, সেটাই হচ্ছে তার জন্য ডিজাইন। তাহলে যে কোনো একটা কম্পিউটার দিয়ে আমি সমস্যা সমাধান করার জন্য আমাকেও এরকম কিছু রাফ কাজ করতে হবে। তো ওই রাফ কাজটা বা ডিজাইনের কাজটাই হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে উপরে যে 3টা আইটেমের কথা আমি বললাম, সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, এই 3টা পার্ট কিন্তু কাগজ কলমের মধ্যে অথবা আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকছে, এটা কিন্তু ফাইনালি হচ্ছে না। তার মানে এটা কি? এগুলো কম্পিউটারের সাহায্য ছাড়াই কাজ করতে হচ্ছে, কিন্তু যখনই প্রোগ্রাম শব্দটা থাকবে তখনই আমরা জানি যে এখন কম্পিউটারের কাজ চলে আসছে। তার মানে কম্পিউটার দিয়েই কাজটা করতে হবে। অর্থাৎ প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং বলতে বোঝাচ্ছে কম্পিউটার দিয়ে সমস্যাটার সমাধান। অর্থাৎ আমি যেই লাইনগুলো লিখব, আমি 10টা লাইন দিয়ে সমাধান করি বা 20টা লাইন দিয়ে সমাধান করি, যতগুলো লাইন লিখবো এই এডিটরের মধ্যে হোক, মানে কম্পিউটার ব্যবহার করে যা যা লিখবো সব কিছুকেই প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং বলা হচ্ছে। অর্থাৎ এখানে যেই পার্টগুলো থাকবে আমি লিখবো, এডিটরে লিখবো, তারপর এটাকে টেস্ট করব ভুল হলো কিনা, এটাকে টেস্ট করব, প্লাস টেস্ট হওয়ার পর আউটপুট দেখব। আউটপুট যখন কমপ্লিট হয়ে যাবে, এখানে যখন আমি কোনো ভুল ত্রুটি আর কিছু পাচ্ছি না, তখন তার মানে যখন পর্যন্ত আমার কোনো ভুল ত্রুটি আসতেছে না বা ভুল ত্রুটি আসলো সেগুলো চেক করে আমি আবার কারেকশন করলাম, আবার কাজ করতে দিলাম, আবার আউটপুট দেখছি, যতক্ষণ পর্যন্ত না ভুল ত্রুটি আর পাওয়া যাচ্ছে না, এই পুরো সাইকেলটাকেই বলা হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। এর পরের স্টেপটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম বাস্তবায়ন বলতে কি বোঝায়? প্রোগ্রাম বাস্তবায়ন বলতে বোঝা হচ্ছে আমি কম্পিউটার দিয়ে এতক্ষণ যে কাজটা করলাম এটা এখন বাজারে প্রত্যেক মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার যেই প্রক্রিয়াটা, অর্থাৎ সহজলভ্য করে দেয়া, বাজারজাত করা, সেটাই হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন, অর্থাৎ বাজারে নিয়ে আসা। তাহলে আমার কোম্পানিতে যদি একটা কাজ পড়ে থাকে তাহলে কিন্তু এটা প্রোগ্রাম বাস্তবায়ন হবে না। প্রোগ্রাম বাস্তবায়ন তখনই হবে যখন বাজারে আসবে, মানুষের হাতে হাতে পৌঁছে যাওয়ার একটা উপায় থাকবে। অর্থাৎ
টাকার বিনিময়ে তারা কিনবে, সিডি আকারে কিনবে, নাকি অন্য কোনো উপায়ে ইন্টারনেট থেকে ডাউনলোড করবে, এরকম একটা অপশন তৈরি করে দেয়া, অর্থাৎ প্রকৃতপক্ষে বাজারে নিয়ে যাওয়া। কিন্তু আমরা আমাদের কম্পিউটারে যেই কাজগুলো করি সেগুলো কিন্তু বাজারে নেওয়ার মতো কাজ করি না, অর্থাৎ আমরা 2টা সংখ্যা বা 5টা সংখ্যা যোগ করার কাজ করি, 2টা সংখ্যা বা 5টা সংখ্যা যোগ কিন্তু আমরা বাজার পর্যন্ত নিয়ে যাই না, আমাদের কম্পিউটারের মধ্যেই সীমাবদ্ধ রাখি। অর্থাৎ কি করি, অর্থাৎ সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, অর্থাৎ এই যে উপরের এই 4টা আইটেমের কথা বললাম, এই 4টার মধ্যে আমাদের প্রোগ্রামিং গুলো শেষ হয়ে যায়। কিন্তু বড় কোনো সফটওয়্যার ফার্ম যেমন এক্সপির সিডির কথা যদি চিন্তা করি, অর্থাৎ মাইক্রোসফটের সিডির কথা যদি চিন্তা করি, উইন্ডোজের সিডি, তখন তারা কি করে, তারা প্রথমে বাজারে একটা ভার্সন ছাড়ার পর তারা কি কাজ করে, তারা প্রথমে এটা সমস্যা নির্দিষ্টকরণ করে, অর্থাৎ বাজারে যে ছাড়া হলো সিডিটা, এই সিডিতে কি কি প্রবলেম গুলো আছে এইগুলো মানুষের জরিপ করার চেষ্টা করে। অর্থাৎ তারা প্রথমে আইডেন্টিফাই করে যে হ্যাঁ, আমার বাজারে যে সিডিটা আছে সেটার গ্রাফিক্সটা অনেকের পছন্দ হচ্ছে না, অথবা অনেকে মতামত দিচ্ছে এটা স্লো, এগুলো নির্দিষ্ট করতে হবে, এই সমস্যাগুলো আগে নির্দিষ্ট করে ফেলতে হবে। এরপর সমস্যা বিশ্লেষণ করে, অর্থাৎ তারা নিজেরা একটা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করে, ঠিক আছে, তারা নিজেরা টিম গঠন করে মিটিং এর মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরার পর এগুলো নিয়ে তারা বিভিন্ন অ্যানালাইসিস করে যে এর পরের ধাপে আমরা এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব, তার মানে পরের ভার্সনে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব যেখানে এই প্রবলেমগুলো আর থাকবে না। এরপরে তারা কি কাজ করে, তারপরে তারা প্রোগ্রাম ডিজাইন অংশটা নিয়ে কাজ করে। ডিজাইন বলতে কি বোঝায়, প্রোগ্রাম ডিজাইন বলতে বোঝাচ্ছে হচ্ছে তারা নিজেরা একটা সিদ্ধান্ত নেয় যে আমার এই অংশটুকু এই টিম নাম্বার 1 এরা কাজ করবে, এর পরের কোডের অংশটুকু পরের টিম নিয়ে কাজ করবে, অর্থাৎ লেখালেখির যেই কাজটা তারা একটা টিম কাজ করে, টেস্টিং করার যেই কাজটা সেই সেক্টর আবার টেস্ট করবে, আবার বাজারজাত করার জন্য কাকে দেয়া হবে অথবা কত দিনের জন্য এটা বাজারে থাকবে, এগুলো নিয়ে তারা বিভিন্ন অ্যানালাইসিস করে। এই যে কাগজে কলমে রাফ একটা হিসাব নিকাশ করে যে আর 3 মাস সময় আমরা ইউজ করে নতুন একটা ভার্সন বাজারে আনবো, তো 3 মাসের মধ্যে প্রথম 10 দিন তারা এই টিম 1 কাজ করবে, পরের 10 দিন টিম 2 পরের অংশের কাজ করবে, তারপরের 10 দিন টিম 3 কাজ করবে, এরকম করে এই কাজে যদি সমস্যা থাকে তাহলে আবার টিম 1 এ ফিরে আসবে, টিম 2 তে ফিরে আসবে, তাহলে ওরা নিজেরা নিজেদের মধ্যে যে একটা ডিজাইন তৈরি করে নিবে সেটাই হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। এরপরে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, তার মানে তারা এখন আর ওই নিজেদের বক্তব্যের মধ্যে থাকবে না অথবা কাগজে কলমে অথবা ওই অ্যানালাইসিসে থাকবে না, এখন তারা সরাসরি কম্পিউটার হাতে নিয়ে কাজ শুরু করে দিবে, সেটা হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। এরপর প্রোগ্রাম বাস্তবায়ন, তারা বাজারে নিয়ে আসার চেষ্টা করবে, তার মানে ওই সফটওয়্যারটাকে বাজারজাত করার চেষ্টা করবে, যখন কোনো ভুল ত্রুটি আর থাকবে না, তারা চেক করে আর ভুল ত্রুটিগুলো পাচ্ছে না, তখন তারা সিডি আকারে বাজারে নিয়ে আসবে, অর্থাৎ মানুষ এটা কিনতে পারবে, মানুষের হাতে হাতে পৌঁছে যাওয়ার যে সুবিধা সেটাই হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। এর পরের আইটেমটা হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন, অর্থাৎ কি বাজারে আসলেই হলো না, বাজারে আসার পর তার সাথে একটা ডকুমেন্টেশন তৈরি করে দিতে হবে। যেমন আমি বাজার থেকে একটা যদি টেলিভিশন কিনে আনি, এটা টেলিভিশনটা বাস্তবে আছে, ডকুমেন্টেশনটা কি, বাজার থেকে টেলিভিশন কিনে আনলে ওই টেলিভিশন আমি ব্যবহার করতে জানার পরও ওই টেলিভিশনের সাথে একটা গাইড বই দিয়ে দেওয়া হয় যে টেলিভিশনকে এইভাবে চালাতে হবে, ঠিক আছে। তাহলে আমি বাজার থেকে একটা এক্সপির সিডি কিনে আনলেও ওখানেও কিন্তু লেখা থাকে প্রোডাক্ট কি, তারপর কি কি অপারেটিং সিস্টেমে এটা চলবে, অথবা কোন কোন ভার্সন গুলোতে এটা চলবে, অথবা আমি বাজার থেকে একটা গেমের যদি সিডি কিনে আনি বা ডিভিডি কিনে আনি, তাহলে তার মধ্যে কিন্তু লেখা থাকে যে এই গেমটা খেলার জন্য আমার গ্রাফিক্স কার্ড এত হতে হবে, তারপর আমার র্যাম এত হতে হবে, সি ড্রাইভে এতটুকু জায়গা ফাঁকা থাকতে হবে, এরকম অনেক আইটেম থাকে। তাহলে ওই লেখাগুলোই হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন। এর পরের ধাপ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, এটা হচ্ছে সর্বশেষ ধাপ। তাহলে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণে কি থাকে, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলতে অনেকটা এরকম যে বিল গেটস
যে সফটওয়্যারের সিডিটা, তার মানে উইন্ডোজের ভার্সনটা বাজারে নিয়ে আসলেন, এই সফটওয়্যারটা বাজারে কতদিন থাকবে, কতদিনের জন্য লাইসেন্স থাকলো এইটা। এরপর এখানে তার কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকবে, অর্থাৎ বাজারে সে যে রাখছে এটা যে কেউ কপি করতে পারবে, কপি করলে কি জেল জরিমানা কোনো ব্যবস্থা করা হবে, অথবা এইটার সাথে কি কোনো অ্যান্টিভাইরাস সাপোর্ট দেওয়া হবে, এরকম আনুষঙ্গিক যে ব্যাপারগুলো, এটা কতদিনের জন্য, এটা কি ফ্রি ভার্সন নাকি কমার্শিয়াল ভার্সন, এই সব কিছু আইটেম এই প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের মধ্যে থাকবে। তাহলে আসলে আমরা আমাদের বইয়ের আলোকে যদি প্রোগ্রাম যদি তাহলে আমরা আমাদের বইয়ের আলোকে যদি প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলোর কথা চিন্তা করি, ছোট ছোট যে প্রোগ্রামগুলো করি সেগুলোর কিন্তু প্রথমেই 4টা আইটেমের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2টা সংখ্যা যোগ করব, জাস্ট 2টা সংখ্যা যোগ কিভাবে করব, ডেভেলপমেন্ট বা কোডিং এ শেষ হয়ে যাচ্ছে, তার মানে বাস্তবায়ন হচ্ছে না, ডকুমেন্টেশনও থাকতেছে না, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণেরও দরকার পড়তেছে না। ঠিক আছে, এগুলো কখন দরকার হবে, যখন বড় কোনো সফটওয়্যার ফার্ম কোনো একটা বড় আকারের সফটওয়্যার তৈরি করবে, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমার ভিডিও টিউটোরিয়াল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল MRICT পার্ক এটাতে সাবস্ক্রাইব করবা, এবং সেই সাথে আমার ফেসবুক গ্রুপ MRICT পার্ক এবং ফেসবুক পেজ MRICT পার্ক, দুটাতেই তোমরা যুক্ত থাকবে এবং তোমাদের বিভিন্ন ধরনের মতামত সেগুলোতে উপস্থাপন করবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই।